নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে। পড়ছি দেবাশিস দত্তের লেখা উপন্যাস লকডাউন। আগের পর্বগুলোতে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন এবং জানেন আগের পর্বগুলির শেষ পর্যন্ত আমি পড়েছিলাম রুখসত বানোকে তার জীবনের সমস্ত গল্প শুনে সেই দ্রাস উপত্যকায় রেখে আমাদের যিনি গল্পকথক তিনি পাড়ি দিয়েছেন তার বাড়ির পথে। এবার পর্ব সপ্তম। গভীর অবসাদ দেহমনকে গ্রাস করে নিয়েছে। মাথাটা বুকের ওপর আর হাতটা আইলের দিকের হাতলের বাইরে শিথিল হয়ে ঝুলে পড়েছে। চোখ বুজে গেছে, তবে তা ঘুমে নয়, দেহ মনের ক্লান্তিজনিত শিথিলতায়। গত সন্ধে থেকে গভীর উত্তেজনার মধ্যে ডুবেছিলাম। মাঝরাতে কেটেছে ভয়ঙ্কর কয়েক ঘণ্টা। অবশিষ্ট রাত জাগার পর ভোর হতেই পাহাড়ি ঢাল বেয়ে উতরাই পথে লম্বা ট্রেকিং করতে হয়েছে। তারপর 4 ঘণ্টার বাস যাত্রা শেষ হতে না হতে পেলাম এক সাংঘাতিক খবর। এই ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেছে যে মগজের ডিসিশন মেকিং সেন্টারটা শেষ মুহূর্তে জবাব দিয়ে দিয়েছিল। গাঢ় নীল পোশাকের মেঘবালিকা ভাবল বুঝি আমি অসুস্থ হয়ে পড়েছি। উদ্বিগ্ন হয়ে একটু ব্যতিব্যস্ত ভঙ্গিতে কাছে এসে জিজ্ঞাসা করল, স্যার, আর ইউ অল রাইট? কথাটা কানে যেতেই সম্বিত ফিরে পেলাম। একটু বিব্রতভাবে হাত পা গুটিয়ে সোজা হয়ে বসে বললাম, আই এম ওকে, নো প্রবলেম, থ্যাঙ্কস। সে বেচারি এবার ভাবল আমার বৈকালিক তন্দ্রা ভাঙিয়ে দিয়ে বড় অপরাধ করে ফেলেছে। বার কয়েক সরি সরি স্যার বলে বিদায় নিল। মুখে যতই বলি নো প্রবলেম, একটা জটিল সমস্যা তো তৈরি হয়ে গিয়েছে। আমি যে ভুল করে দিল্লির ফ্লাইটে উঠে পড়েছি। আমার তো এখন দ্রাস ভ্যালির উত্তর সীমায় হেলে থাকা সবুজ সাদা পাহাড়ের ঢালে পাইন বনের মাঝে রূপকথার বইয়ের ছবিতে দেখা সেই ছোট্ট কাঠের বাড়িটাতে থাকার কথা। বেহেস্ত চ্যুত এক পরী সেখানে অসহায়ভাবে বন্দিনী হয়ে পড়ে আছে। তার চেয়ে এখন সামনে শূন্যতা আর পিছনে মৃত্যু। ইন্ডিগো 6E2197 যখন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ছুঁয়েছে, ঘড়িতে তখন সন্ধে 6:45। গত 2 মাস ধরে অজান্তে এক ভয়ানক নেশার দ্রব্যটি শরীরে প্রবেশ করেছে। তার প্রভাব রাতারাতি যাবার নয়। ল্যান্ডিংয়ের ঝাঁকুনিতে মগজের ঝিমিয়ে পড়া নিউরনগুলো সতেজ হয়ে উঠল। বায়োলজিক্যাল ক্লকের সময় মেনে এখন থেকেই উইথড্রয়াল সিম্পটমগুলো শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে জানান দিতে শুরু করবে। কিন্তু এখন ফায়ারিং লাইনে দাঁড়িয়ে আছি, সেই কষ্ট আমাকে জয় করতেই হবে। ততক্ষণে আমার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমার সামান্য লাগেজ সাথেই ছিল। কনভেয়ার বেল্টের সামনে বিরক্তিকর অপেক্ষা করতে হয়নি। এয়ারপোর্ট বাস টার্মিনালে পৌঁছে দেওয়ার আগেই মেক মাই ট্রিপ খুলে দেখে নিয়েছি রাতে শ্রীনগর ফেরার ফ্লাইট নেই। সকাল 6:05 এয়ার এশিয়া I-5709 নিউ দিল্লি ছেড়ে 7:25 শ্রীনগরে পৌঁছবে। মোবাইল অ্যাপ থেকে বুকিং সেরে ফেললাম। এটুকু সময় আর বাইরে যাবার ইচ্ছে হলো না। এয়ারপোর্ট শাটল বাসে টার্মিনাল বদলে 3Dতে পৌঁছে গেলাম। চকলেট, কাজু, আমন্ড দিয়ে মগজে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করে নিলাম, সাথে একটা বড় ক্যাপুচিনো।
রাতের খাবারটা ভিতর থেকেই নিতে হবে। এখানে খুব গরম, সন্ধে 8টাতেও 36 ডিগ্রি সেন্টিগ্রেড, শ্রীনগরে ছিল 26 ডিগ্রি। ওখানে পৌঁছেই প্রথম প্রস্ত ধরাচুড়ো বদলে নিলাম। আপার লোয়ার উলেন ইনার মাফলার গ্লাভস টুপি ব্যাকপ্যাকে চালান করেছি, শুধু জ্যাকেটটা কাঁধে ফেলে ম্যানেজ করেছিলাম, কিন্তু দিল্লিতে এসে সেটা আর ক্যারি করা যাচ্ছে না। গত রাতে 0 ডিগ্রি থেকে 20 ঘন্টার ব্যবধানে একেবারে 36 ডিগ্রি। বাধ্য হয়ে জ্যাকেটটা ব্যাকপ্যাকে চালান করায় সেটার চেহারা সুমো পালোয়ানের মতো হয়ে উঠেছে। কিছুই করার নেই, এবার ব্যাগটা বোধহয় হ্যান্ড লাগেজের তকমা হারাবে। শেষ রাত থেকে লে যাবার কিছু ফ্লাইট উড়বে, তাই এই লাউঞ্জে এখন যাত্রী বেশি নেই। নাখোশের আড়ালে অপেক্ষমান কিছু মুখ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। একটু ফাঁকায় বসে মনটাকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। এইবার স্রেফ অনুমান আর বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগিয়ে একটা কঠিন কাজ করতে হবে। ডক্টর আব্দুল বারীর কাছে রুখসতের খবর পৌঁছে দিতে হবে। তবে সব খুলে বলা যাবে না, পাবলিক প্লেস তো নয়। এটাও জানা নেই যে আলতাফ খানের সাথে রুখসতের সম্পর্কের খবর তিনি জানেন কিনা। আমার মুখ থেকে সেটা জানলে কেমন প্রতিক্রিয়া হবে কে জানে। কাশ্মীরের জিহাদিদের সম্পর্কে ডক্টর বারীর অবস্থান কি সেটাও জানি না। তবে সুপ্তির চোখে ঘুম নেমে আসার আগে অবধি যে ডক্টর বারীকে আমি দেখেছি, তিনি কঠোর মনের মানুষ হতেই পারেন না। এক অপরিচিত রোগীর জন্যে যে মানুষটা অমন সেন্সিটিভ হতে পারেন, আপন কন্যার একটি ভুল সিদ্ধান্তে তিনি কত আর কঠিন হবেন। রুখসত তো পাপ করেনি, ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিল, তার বেশি তো কিছু নয়। তবে মাঝে কাটা হয়ে আছে আলতাফ ও তার জীবন দর্শন। কিন্তু আমি জানি রুখসত জিহাদি দর্শনকে ভালোবেসে আলতাফের কাছে আসেনি। 21 বছরের বেসামাল যৌবন নিয়ে উচ্ছল পাহাড়ি ঝর্ণার মতো সে আলতাফের পাথুরে বুকে ঝাঁপিয়ে পড়েছিল। জিহাদির বিবি হবে বলে সে আলতাফের কাছে যায়নি, আলতাফের কাছে এসে সে জিহাদির বিবি হয়ে গিয়েছিল। এই সত্যটা ডক্টর বারীকে বিশ্বাস করাতে পারলেই আমার কাজ শেষ। এখন একটু একটু করে রুখসতের মুখে শোনা কথাগুলো বিশ্লেষণ করতে লাগলাম। রুখসত বলেছিল এই রিস্তা উনি মেনে নিতেন না, তার মানে এটা ছিল রুখসতের অনুমান। ও যদি বলতো এই রিস্তা উনি মেনে নেননি, তাহলে ডক্টর বারীর স্ট্যান্ডটা বোঝা যেত। এই কথার দুটো ডিডাকশন হতে পারে। এক, ডক্টর বারী নিজের সামাজিক প্রতিষ্ঠা সম্পর্কে অতি সচেতন, আর দুই, তিনি জিহাদের দর্শনকে ঘৃণা করেন। আমার পর্যবেক্ষণ অনুসারে ডক্টর বারী একজন উদার মনের সজ্জন ব্যক্তি, আল্লাহর বাণী ইসলামের প্রকৃত বোদ্ধা। তাই দ্বিতীয়টা হয় স্বাভাবিক। শহরের এন্টাইটেলড প্রিভিলেজড শ্রেণীর একটি মানুষ তার শিক্ষিতা সুন্দরী কন্যাটির হাত দিনরাত কফন মাথায় বেঁধে ঘোরা এক জিহাদির হাতে তুলে দেবেন এমনটা মনে হয় না। বিগত 10 বছরে এখানকার সাধারণ মানুষের সাথে মিশে এটা বুঝেছি যে হিন্দুস্তানি হুকুমতের প্রতি তাদের যেমন ক্ষোভ রয়েছে, জিহাদিদের নামে পাক মদতপুষ্ট সন্ত্রাসের প্রতিও তাদের সমর্থন নেই। কিছু অর্ধশিক্ষিত মৌলবাদী অবশ্য তার ব্যতিক্রম। তবে ডক্টর আব্দুল বারী সেই গোত্রভুক্ত নন। আমার ধারণা উনি নিশ্চয়ই এতদিন বেহেস্ত জাহান্নাম এক করে রুখসতকে খুঁজেছেন। বিভিন্নভাবে চিন্তা করে নিজের সমর্থনে কিছু যুক্তি খুঁজে নিয়ে কন্ট্যাক্ট লিস্ট থেকে ডক্টর বারীর নাম খুঁজে বার করলাম।
দেশের নানা জায়গায় কয়েকটা মেডিকেল কনফারেন্স ছাড়া প্রত্যক্ষ সাক্ষাৎ না হলেও গত 1 দশক ধরে বিভিন্ন সময় আমাদের কথা হয়েছে। রুখসতের ঘর ছাড়ার মতো অত্যন্ত ব্যক্তিগত বিষয় সকলকে জানানোর কথা নয়। স্বাভাবিকভাবেই ওর কাছ থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত পাইনি কখনো। রুখসতকে খুঁজে পাওয়ার বিষয়টা ওর সামনে বসে বলতে গেলে যে সময় লাগবে, আমার হাতে তত সময় নেই। একটা অপরাধ বোধ ভেতরে ভেতরে খেয়ে যাচ্ছে। বেশ বুঝতে পারছি গত 2 মাস ধরে ওপিয়াম নিতে নিতে ডিসিশন মেকিংয়ে একটু ল্যাগ হচ্ছে। গতকাল নিউজ ফিডে আলতাফের খবরটা পড়ার সাথে সাথে রিয়াকশন টাইম আর রিজনিং পাওয়ারটা ঠিকঠাক কাজ করলে শ্রীনগর ছাড়ার মতো ভুল সিদ্ধান্তটা নিতাম না। একাই গিয়ে রুখসতকে ফিরিয়ে আনতাম। প্রায় 1টা দিন পেছিয়ে গিয়েছি। সেই মুহূর্তে একটা বিষয় মাথায় ঢুকেও বিশ্লেষণ কেন্দ্র অবধি পৌঁছয়নি। এখন হঠাৎ সেটা স্নায়ুতন্ত্রেতে জোর ঝাঁকুনি দিল। আলতাফের মৃত্যু নিয়ে সারা কাশ্মীর উপত্যকা উত্তাল হলেও সুরু নদীর পশ্চিম ঘাটে এর কোনো আঁচ লাগেনি কেন? তবে কি ইয়াসিন, ইয়াকুব আর ইবাদতের গ্রুপটা এখানে সমান্তরাল সংগঠন চালাচ্ছে? সেটা নির্ঘাত আলাদা কোনো গ্রুপ এবং তারা আলতাফের বিরোধী। সেক্ষেত্রে আলতাফ এই ডেরায় ফিরে এলে নিজের ভাইয়ের হাতেও খুন হতে পারত। বিষয়টা মনে হতেই একটা ভয় গলার কাছে চেপে বসেছে। এই পরিস্থিতিতে ডক্টর বারিকে সাথে নিয়ে হোক বা আমাকে একাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব সেই ডেরায় পৌঁছে রুখসতকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে। তার আগে ডক্টর বারিকে একটু একটু করে মানসিকভাবে প্রস্তুত হবার সুযোগ দেয়াই আমার উচিত কাজ হবে। এতদিন পর মেয়েকে খুঁজে পাওয়ার একটা সামাজিক গুরুত্ব আছে। সে ব্যাপারেও ওদের পরিবারকে প্রস্তুত হবার একটু সময় দিতে হবে। ডোমেস্টিক হেল্প, ড্রাইভার, নিকট প্রতিবেশী, আত্মীয় সবার কাছে বিষয়টিকে সুগ্রথিত অর্ধসত্যের আকারে তুলে ধরার একটা ভিত্তিভূমি তৈরির সুযোগ দিতে হবে। স্ক্রিনে ডক্টর আব্দুল বারীর নাম। কল অ্যাক্টিভেট করলাম, ওপাশে রিং হচ্ছে। হ্যালো ডক্টর সিদ্ধার্থ, হাউ আর ইউ? ডক্টর বারি ঠিক এভাবেই জবাব দেন। হ্যাঁ, আই এম ফাইন স্যার। স্যার, আপনার পাশে কেউ আছে? বলতে বলতে আমি নিজেও আমার চারপাশে চোখ বুলিয়ে নিলাম। এই কথা বলছো কেন ভাই? এনিথিং সিরিয়াস? স্যার, এটা শুধু আপনাকে একাই জানাতে পারবো, আর কাউকে নয়। অনলি ইউ আর টু ট্যাকল ইট। কি এমন বিষয় যে? স্যার, বি অ্যালোন ফার্স্ট। আমার চাপা স্বরের দৃঢ়তা উনি উপলব্ধি করেছেন। একটা দরজা বন্ধ করার শব্দ শুনলাম। ইউ মে ওপেন ইট নাও। ডক্টর বাড়ির গলায় উৎকণ্ঠা। হু ইজ রুখসত? সরাসরি প্রশ্ন করলাম। ওপারে কয়েক মুহূর্তের নীরবতা। আমি ওর নিঃশ্বাসের দ্রুততর হবার শব্দ পাচ্ছি। আমি প্রশ্নটা রিপিট করলাম। হু ইজ রুখসত? কিছুটা বদলে যাওয়া কণ্ঠে জবাব এলো। মাই অনলি ডটার। 4 বছর আগে মনে হলো কয়েক মুহূর্তের জন্য তিনি আবেগরুদ্ধ হয়ে গেছেন। পরক্ষণে একটানা কয়েকটি প্রশ্ন। তুমি তার কথা জানলে কি করে? সে কেমন আছে? তাকে কোথায় খুঁজে পেলে? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, কাল সকাল 8:30টার মধ্যে আপনার বাড়ি হাজির হয়ে একান্তে সব জানাবো। আপাতত কিছু কথা হোয়াটসঅ্যাপে টেক্সট করছি। ফোন কেটে দিলাম।
প্রাথমিক শক কাটিয়েই উনি রিং ব্যাক করবেন এমন আশা ছিল, কিন্তু দেখলাম উনি তাৎক্ষণিক উত্তেজনা নিয়ন্ত্রণ করে আমার মেসেজের জন্য অপেক্ষা করলেন। হোয়াটসঅ্যাপেও বেশি কথা নয়, স্ট্র্যাটেজিক শব্দ, অবস্থান ইত্যাদি বাদ দিয়ে এটুকু জানালাম যে ওকে খুঁজে পেয়েছি, ফিরিয়ে আনতে নিজেদের যেতে হবে, কারো সাহায্য নয়। মেয়েকে খুঁজে পাওয়া কথাটুকু যে কোনো বাবার কাছে অবচেতনে এক লাল আলোর বার্তা দেয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পর মুহূর্তেই আমার ফোনে ডক্টর বাড়ির কল এলো। সিটিং এরিনায় দুটোর মাঝে একটা করে সিটে হলদে ক্রস দিয়ে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া রয়েছে। যখন এখানে এসে বসেছিলাম ভিড় ছিল না। হোয়াটসঅ্যাপ করতে করতে কয়েকজন যাত্রী এসে আশেপাশে বসেছে। মাঝে একটা সিটের গ্যাপ থাকলেও রিস্ক নেওয়া যাবে না। কোনো বিতর্কিত শব্দ এড়িয়ে হেঁয়ালি করে বললাম, জাহান্নামে নয়, তবে জান্নাতকে ওরা জান্নাত থাকতে দিল না। ওপাশে নীরবতা। আমার ইঙ্গিত বুঝতে ডক্টর বাড়ির খুব দেরি হয়নি। জায়গাটা বুঝলাম উনিও বাক্য বলছেন না। বললাম, ভোর খয়ানস্কের কিছু পিছনে। হায় আল্লাহ! হাল ইমিউন্ড। আর কথা হলো না। বলে দিলাম বাকি কথা মুখোমুখি বসেই হবে। হাতের টাকা প্রায় শেষ। 7 সকালে শ্রীনগর পৌঁছে এটিএম থেকে কিছু টাকা তুলতে হলো। তারপর একটা ট্যাক্সি নিয়ে ছুটলাম ডক্টর বাড়ির ঠিকানায়। আমার সৌভাগ্য, এই ট্যাক্সি ড্রাইভারটি আমার পূর্ব পরিচিত নয়। এবার যথাসম্ভব গোপনে ডক্টর বাড়ির কাছে পৌঁছতে হবে। চেনা মুখের দেখা পেলেই সমস্যা। ভাগ্য সাথে ছিল, তেমন কিছুই ঘটল না। রাজবাগে ডক্টর বাড়ির বিশাল 3 পুরুষের ভিলা। সুসজ্জিত ড্রয়িং রুমে বসেছি। সকালেই বাড়ির ডোমেস্টিক হেল্পদের একটি অযাচিত ছুটি মিলেছে। ঘরে তখন পরিবারের 3 সদস্য, মস্ত এক জার্মান শেফার্ড আর আমি। বলা বাহুল্য, বাদ দিয়ে সব ঘটনা খুলে বললাম। রুকসতের বাবা, মা ও ভাইয়ের সামনে ইয়াসিন প্রসঙ্গটা এড়িয়ে যেতে পারলে খুশি হতাম, কিন্তু এতদিন পর পলাতকা কন্যাটিকে ঘরে ফিরিয়ে নেয়ার আগে তার বিষয়ে পরিবারের দৃষ্টি স্বচ্ছ করে নেওয়া দরকার। সকলের চোয়াল শক্ত হল। ম্যাডাম নীরবে চোখের জল মুছলেন। এই অভিযানে পুলিশ বা সেনার সাহায্য নেয়া আর রুকসতের মৃত্যু প্রায় সমার্থক। সেখানে ছড়িয়ে থাকা মেষপালকের মধ্যে কে যে কী তা জানার কোনো পথ নেই। জনবসতি থেকে বহু দূরে সম্পূর্ণ জনমানবহীন পাহাড়ি জঙ্গলের ধারে এক ভেড়া মালিকের ছোট্ট বাড়িটি যে সন্ত্রাসবাদীদের রসদ ভাণ্ডার হয়ে উঠেছে তার খবর সেনা গোয়েন্দাদের হাতে ছিল না। সুতরাং তাদের এতে সামিল করা যাবে না। বিষয়টা ওদের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দিলাম। ব্রেকফাস্টের পর ওদের গেস্ট রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। পর 2 রাত জেগে কেটেছে। এরপর বিকেলে আর এক অভিযান। সব কিছু ঠিকঠাক থাকলে সেটা শেষ হতেও রাত কাবার হবে। তার আগে শরীরটাকে চাঙ্গা করে নেওয়া বিশেষ দরকার। লাঞ্চ সেরে ডক্টর বাড়ির 2 বছর বয়সী ইকো স্পোর্টস গাড়িটা নিয়ে রওনা দিলাম। ওর গ্যারেজে একটা ঝাঁ চকচকে গ্লিস্টেনিং ব্ল্যাক টয়োটা এসইউভি থাকলেও ইচ্ছে করেই এই ছোট সাদা গাড়িটিকে বেছেছি। উইন্ড স্ক্রিনে মেডিকেল এমার্জেন্সি স্টিকারটা সাঁটানোই ছিল। চালকের আসনে বছর 22-এর একটি ছেলে। জিন্স আর টি শার্টে ঠিক যেন জিসাস ক্রাইস্ট। যেমনি লম্বা, লালচে চুল কাঁধ ছাপিয়ে নেমেছে, নরম দাড়ি, মায়া মাখা চোখ।
আমার নির্দেশ মতো ডক্টর বাড়ি ড্রাইভারকে নেননি। এ হলো আসাদ, রুখসতের ভাই। মেডিকেলের 6th সেমিস্টার শেষ করেছে। রুকু আপা হারিয়ে যাওয়ার পর আর চুল দাড়ি ছাঁটায়নি। প্রতিজ্ঞা করেছিল ওকে ফিরে পেলেই সেটা করবে। ওপরওয়ালা মেহেরবান হলে কাল সকালেই আসাদ মিয়া পার্লারে যাচ্ছেন। পেছনের সিটে ডক্টর বাড়ি, বছর 50 বয়স। অত্যন্ত ফিট চেহারা, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে গত 2 রাত চোখের পাতা এক হয়নি। চোখটা লাল। ঘাড় ফিরিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আপনার বিপি ঠিক আছে তো? উনি সামান্য হাসলেন। আমার পাশ থেকে আসাদ জবাব দিল, সকালে চেক করেছি, মার্জিনাল হাই। সামনের দিকে চেয়ে স্বগতোক্তির মতো বললাম, আমাদের এই একটা দিন আলটিমেট ফিটনেস ধরে রাখতে হবে। 3.5 ঘন্টা ড্রাইভিং, তারপর 2 ঘন্টা ট্রেকিং, তার সাথে সাথেই আবার ফিরে আসা। এনেই চোয়ান ধরে গাড়ি ছোটাচ্ছে আসাদ। সদ্য শহর ছেড়ে বেরোনো রাস্তার এই অংশটা সোজা, মসৃণ পথ, রোদের আলোয় ইস্পাতের পাত বলে মনে হচ্ছে। তেল খাওয়া ইঞ্জিন, স্পিডোমিটারের কাঁটা 110 ছুঁই ছুঁই। এত উত্তেজনা বুকে নিয়ে প্রকৃতির ঘাটে মনের নৌকো বাঁধতে পারছি না। বরফ গলা জলে ভিজে থাকা পাথরের গায়ে মশের সবুজ কলোনি দেখা দিয়েছে। 2 মাস আগে এখানে আসার পথে তুষার উত্তরিয়ে আবৃত পাহাড়ের যে যোগী রূপ দেখেছিলাম, এখন সেখানে বিক্ষিপ্ত সবুজের আভা। লাঞ্চ সেরে বেলা 3টে রওনা দিয়েছি। ওরা সকাল সকাল বেরোনোর জন্যে পা ঠুকলেও কোনো উপায় নেই, যা করবার সূর্য ডোবার পরই করতে হবে। ভেড়াওয়ালারা নিজেদের আস্তানায় ফিরে যাওয়ার আগে ওখানে গেলে যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে। কয়েকটি মেষপালক সকালে আমাকে ফিরে যেতে দেখেছিল, কিন্তু ইয়াসিন খানের রাতারাতি বেপাত্তা হওয়ার বিষয়টা ওদের মধ্যে যে অতিরিক্ত অনুসন্ধিৎসা জাগাবে তা বলাই বাহুল্য। একটা বিষয় একটু অবাক লাগছে, পথে 3-4টে চেকপোস্ট পড়ছে। সেক্ষেত্রে সেন্ট্রি এগিয়ে এসে গাড়ি নম্বরটা দেখেই সসম্ভ্রমে যাবার পথ খুলে দিয়েছে। একটা বিষয়ে মন খচখচ করতে লাগলো, তবে কি ডক্টর বাড়ি কোনো প্রভাব খাটিয়েছেন? জজিলা আসার কিছু আগে আসাদকে ছুটি দিয়ে স্টিয়ারিংয়ে বসেছি। সামনে আঁকা বাঁকা চড়াই। ও কাশ্মীরি ছেলে হয়ে এ পথে যতবার এসেছে, আমি এসেছি তার 4 গুণ। প্রতিটি বাঁক হাতের রেখার মতো চেনা। জজিলা ক্রস করে বেশ কিছুটা এসে স্পিড কমিয়ে দিতে হলো। কিছুটা সময় না খাওয়ালে ওদিকে পৌঁছানোর পর দিনের আলো থেকে যাবে। হিসেব করে বিকেলে ছায়া নেমে এলে তবেই বাঁ দিকের পথ ধরতে হবে। দ্রাস পৌঁছতে 6:30 বেজে গেছে। বাইরের তাপমাত্রা 9 ডিগ্রির কাছাকাছি। এক এক করে ধরাছুড়ো গায়ে চাপিয়ে নিলাম সবাই। রাস্তার ধারের দোকানগুলো ঝাঁপ ফেলতে শুরু করেছে। শেষ সরকারি বাস একটু আগে চলে গেছে। একটা চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে চা খেতে খেতে চারপাশে একটু চোখ বুলিয়ে নিলাম। এখানে থাকার সময় কয়েকটি মেষপালক ছাড়া কেউ আমাকে সেভাবে লক্ষ্য করেনি। পরশু ফেরার সময় মুখ ঢাকা ছিল, আশা করি কারো নজরে পড়েনি। যাই হোক, এখন আর ভেবে লাভ নেই। চা শেষ হতেই গাড়িতে উঠে পড়লাম। শেষ হলো আজকের এই পর্ব। আর একটি পর্ব বাকি রইল, অন্তিম পর্ব। কিন্তু উত্তেজনা সেই অন্তিম পর্বের শেষ মুহূর্ত পর্যন্ত রয়ে গেছে। তাই আপনাদের
অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, যারা এতদিন আমার সাথে ছিলেন এই উপন্যাসটি শোনার জন্যে, তারা অতি অবশ্যই অন্তিম পর্বটি শোনার জন্যে সাথে থাকবেন। আর যারা আজকে হঠাৎ করে এই পর্বটি শুনলেন, তাদের অনুরোধ রাখলাম, আমার প্লেলিস্টে পুরো উপন্যাসটি আমি দিয়ে রেখেছি, আপনারা ওখানে গিয়ে পুরো উপন্যাসটি শুনে নিতে পারেন। ধন্যবাদ।